2024 সালে বিদেশে রেকর্ড বাংলাদেশি শ্রমিকের মৃত্যু 31 ভাগই অস্বাভাবিক বলছে রামরু। ময়মনসিংহের তারাকান্দা ফুলপুর সড়ক যেন মৃত্যু ফাঁদ, এ মাসে অন্তত 40 জনের প্রাণহানি। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। 2024 সালে 4813 জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে প্রবাসে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। একে অস্বাভাবিক বলছে গবেষণা সংস্থা রামরু। তারা জানায় মারা যাওয়াদের গড় বয়স 38 বছর। চিকিৎসকরা বলছেন শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন প্রবাসীরা, উদাসীনতা আছে সরকারেরও। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। দোহারের রোকেয়া বেগমের এই আহাজারি সন্তানের জন্য, যিনি 8 মাসের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন নিথর দেহে। পরিবারের আর্থিক কষ্ট গোছাতে রফিক গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর পর পাহাড়সম দুঃখ হয়ে এলো পরিবারের কাছে। আমার ছেলে তো টাকা চিকিৎসা করা লাগছে। আমার সব এক আল্লাহ, আর কেউ নাই, আর কি আসুন যে মাস্টার সবজি ভাই লোক নাই। একটু ভালো থাকার আশায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমান বিদেশে, কিন্তু বিমানবন্দর দিয়ে এমন বহু বাংলাদেশির মরদেহ দেশে আসছে রোজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছে 15 থেকে 20 প্রবাসীর মরদেহ। একটা ছেলে, দুটো মেয়ে, মেয়ে দুটো ছোট, ছেলেটা বড়। সব টাকার ঋণ আমার। আমরা তো নিজের চোখে দেখিনি, ওর শুধু আল্লাহ দেখছে কিভাবে মারা গেল। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা রামরুর গবেষণা তথ্য বলছে, এসব মৃত্যুর 31 ভাগই অস্বাভাবিক। আর শুধু সৌদি আরবে বাংলাদেশিদের আত্মহত্যাজনিত মৃত্যুর হার 24%। ওনার কাকাই ওইখানে ছিল, তো রাত্রে বলছে যে আমার বুকে ব্যথা। উনি আবার কাশি ছিল, তো উনি মেডিকেল নেওয়ার পরে মেডিকেলি ওনার স্ট্রোক করে মারা গেছে। রামরুর তথ্যে জানা যায় 2023 সালে বিদেশ থেকে এসেছে 4552 প্রবাসীর মরদেহ, আর গেল বছর সেই সংখ্যা 4813, যা এই যাবৎকালের রেকর্ড। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, প্রবাসীদের মৃত্যুর কারণগুলো স্পষ্ট নয়। আমাদের আজ পর্যন্ত কোনোদিন রাষ্ট্রীয়ভাবে কোনো একটা গবেষণা বা অনুসন্ধান হয়নি যে কেন এত বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছে, মানে কারণ অনুসন্ধানটা করা। আমরা যদি কারণ অনুসন্ধান করে দেখি যে না কোন কোন কারণে মারা যায়, তারপর কিন্তু আপনি রাষ্ট্র তখন কিছু করণীয় ঠিক করতে পারে। সৌদি আরবের মক্কায় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ডক্টর এনাম খান। প্রবাসীদের রহস্যজনক এত মৃত্যু নিয়ে তিনি বলছেন, স্বাস্থ্য সচেতনতার ঘাটতি আর বাংলাদেশ সরকারের উদাসীনতার কথা। আমরা যতটাই বোঝাবার চেষ্টা করি ওদেরকে যে ভাই আপনারা এটা ফলো আপ করেন, তো ওরা কয় যে ভাই নরমালি ওষুধ তো খাবারই খেতে পারে না, ওষুধ কিনে কি করে খাবো। আর যাদের ইন্স্যুরেন্স আছে তাদেরও অনেকের ক্ষেত্রে দেখছি ওরা অবহেলা করে। প্রবাসী যাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তাদের গড় বয়স 38 বছর। এমনকি মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও সনদে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিসিএমএম নাসির উদ্দিন। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। তবে লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। এমন প্রেক্ষাপটে এই সাক্ষাতে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সিইসির আলোচনা হয়ে থাকতে পারে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এদিকে বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 5 সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে। কমিটির সদস্য হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম।
প্রজ্ঞাপনে বলা হয় 2014-18 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা রয়েছে। এছাড়া সাজানো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘনের গুরুতর অভিযোগও আছে এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে। জানানো হয় গঠিত কমিটি আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এজন্য তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে আদালতে দাঁড়িয়ে তিনি 2024 সালের ডামি নির্বাচনের কথা স্বীকার করেছেন। বলেন, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু ভোট হয় না। আওয়ামী লীগ শাসন আমলে রাতের ভোটের পর বিতর্কিত যে ডামি নির্বাচন, সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। গুরুত্ব দেননি অন্য কোনো রাজনৈতিক দলগুলোকে, যে নির্বাচনে নিজ প্রার্থীর সাথে ভোট করেছে আওয়ামী লীগ। বিএনপির করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হাবিবুল আউয়ালকে। রাষ্ট্রদ্রোহ, ভোট কারচুপি সহ বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের অনুমতি দেন আদালত। ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শুনানিতে রিমান্ড বাতিল চান সাবেক সিইসির আইনজীবী। আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি। ডামি একতরফা ভোটের স্বীকারোক্তি দেন হাবিবুল আউয়াল। জানান, ক্ষমতার লোভ আর দলীয় সরকারের অধীনে কখনো ভোট সুষ্ঠু হয় না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সাংবাদিকতার জন্য নয়, অপরাধে উস্কানি দেয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকার নয়, এসব মামলা করেছেন সাধারণ মানুষ। তাই জামিন না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নেই, এমন দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, যেটাকে মব বলা হচ্ছে সেটা আসলে প্রেসার গ্রুপ। গণমাধ্যমে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে 2টি অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপ। এতে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের 10 মাসে গণমাধ্যমের স্বাধীনতা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার প্রসঙ্গ। সাংবাদিকদের যারা অন্যায় মামলা দিয়ে, এবং সবাই খুনি, আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু এর অর্থ না সামাজিক বিচারের আগে কাউকে অপদস্থ করা। গত 10 মাসে আমরা একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে যতটুকু করতে পারতাম, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সেক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করলাম। এর উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেন, বর্তমানে বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই, তবে সরকার অপতথ্যের বিরুদ্ধে সোচ্চার। এছাড়া মবকে তিনি প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেন। আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেসার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে, কারণ সে তো এফেক্টেড হয়েছে। সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই। আইন উপদেষ্টা জানান, বেশিরভাগ গণমাধ্যমেরই নেই কোনো কোড অফ কন্ডাক্ট। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। তার দাবি, সাংবাদিকতার জন্য নয়, অপরাধে উস্কানি দেয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ। ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে 2 ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে?
সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কখনোই হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেন আইন উপদেষ্টা। কোনো রকম হস্তক্ষেপ করি না। আপনাকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ হত্যার অনুসন্ধান শেষ করেছে তদন্ত সংস্থা, যা এরই মধ্যে দাখিল করা হয়েছে প্রসিকিউশনে। এ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, পুলিশ সদস্য সহ 30 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। রোববার যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। গুলি খাইছে একটা। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, সে সময় রংপুরে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন আবু সাইদ। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। জুলাই আন্দোলন পায় নতুন গতি, ছড়িয়ে পড়ে সারা দেশে। চলতি বছর 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার তদন্ত সংস্থা জানায়, মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছেন তারা, যেখানে আসামি করা হয়েছে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী সহ 30 জনকে। আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 5 আগস্টের পরে একটা মামলা করা হয়েছে। আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। প্রতিবেদনে বলা হয়, সেদিন আবু সাইদকে গুলি করা হয় হত্যার উদ্দেশ্যেই, যা বিচারের সময় সাক্ষ্য প্রমাণে উঠে আসবে। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার দাবি সন্দ্বীপের এক মাদ্রাসা ছাত্রের। এই ঘটনায় তিনি নিজে এবং অন্য একজন বাদী হয়ে মামলা করেছেন, একটি ঢাকায়, অন্যটি চট্টগ্রামে। তবে একই সময়ে এক ব্যক্তির 2 শহরে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রহণযোগ্যতার বিষয়ে সংশয় জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারাও। ইবেন মিরের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা সহ নানা অভিযোগে এরই মধ্যে বহু মামলা হয়েছে থানা ও আদালতে। ঘটনার প্রায় 10 মাস পর চট্টগ্রামে তেমনই একটি মামলা দায়ের হয় গেল 17 জুন, যেটি দায়ের করেন সাইফুদ্দিন এমদাদ নামে এক মাদ্রাসা ছাত্র, যিনি নিজেকে দাবি করেন জুলাই যোদ্ধা হিসেবে। খুলশী থানায় দায়ের করা মামলাটিতে আসামি 167 জন, যাতে আসামির মধ্যে আছেন দেশের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ব্যবসায়ী ও সাংবাদিকও। সেই মামলায় অভিযোগ, গত বছরের 4 আগস্ট সকালে নগরীর নিউ মার্কেট ও 5 আগস্ট ওয়াসা এলাকায় আসামিদের গুলিতে চোখ হারান এমদাদ। অবাক বিষয় হচ্ছে, এর আগে গত 20 মার্চ ঢাকার আদালতে একটি মামলা হয় ঠিক একই অভিযোগে, যেখানে আসামি 201 জন। তার পক্ষে মামলাটি করেন আবুল হাশেম রাজু নামে সাবেক এক ছাত্রদল নেতা। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের 4 আগস্ট সকাল 11টায় এমদাদ রাজধানীর পরিবাগে গুলিবিদ্ধ হন। ফলে প্রশ্ন উঠছে, একই দিনে 300 কিলোমিটার দূরত্বে দুটি এলাকায় তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন। এই প্রশ্নের জবাব খুঁজতে মুঠোফোন সহ নানাভাবে চেষ্টা হয় এমদাদের সাথে যোগাযোগের জন্য, কিন্তু তিনি সাড়া দেননি। তবে ঢাকার মামলাটির বাদী রাজুর দাবি, এমদাদের পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতেই তিনি এজাহার দেন। একটা মানুষ যদি পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার পরে, মামলা করার পরে, যদি এখন সে 3.5 মাসের মাথায় যদি সে এখন আরেকটা মামলা করে, এটা আমি জানি না। দুটি মামলাতেই রয়েছে আরো অনেকগুলো অসঙ্গতি। 2 মামলায় এমদাদের ঠিকানা উল্লেখ রয়েছে ভিন্ন ভিন্ন। ফলে তার এই মামলাগুলোকে সন্দেহের চোখে দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারাও। জুলাইকে বিতর্কিত করে সেটা যে কোনো মহলই, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, যে কোনো মহলই যদি কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের বিপক্ষে
প্রত্যেকটি জুলাইয়ের পক্ষের মানুষ অবস্থান নেবে। ঢাকায় মামলা করেছে, চট্টগ্রামে মামলা করেছে, দেখা গিয়েছে সে ঢাকায় আহত হয়েছে একই দিনে ঢাকায় মামলা, এবং চট্টগ্রামে আহত হয়েছে চট্টগ্রামে একই দিনে একই রকম মামলা করেছে। অনেক নিরপরাধ মানুষ মামলায় আসামি হয়েছে, তারা ভোগান্তির শিকার হচ্ছে। মামলাগুলোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন এই মানবাধিকার আইনজীবীও। একটা বিশেষ মহল ওনাকে ব্যবহার করছে বলে মনে হচ্ছে, ব্যবহার করে এভাবে বিভিন্ন বড় বড় শিল্পপতিদেরকে, যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, এদেরকে এই আসামি করে তাদের থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের একটা চক্রান্ত হতে পারে এটা। এই জন্য এটা আমাদেরকে রাষ্ট্রপক্ষকে, প্রশাসনকে খুব কঠোর নজরদারি করা দরকার। তবে পুলিশ বলছে তদন্তে মিথ্যা তথ্যের প্রমাণ পেলে উল্টো শাস্তির মুখোমুখি হতে পারেন বাদী। যেই স্থান, যেই সময়ের কথা উল্লেখ করেছে, ওই সময় সে আদৌ চট্টগ্রামে ছিল কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে দেখে তারপরে আমরা এই মামলার তদন্তের বিষয়ে আমরা পদক্ষেপ নিব। পিনাল কোড 211 অনুযায়ী কোর্টে একটা প্রসিকিউশনের জন্য আইও আবেদন জানাবে। এমদাদের বাড়ি সন্দ্বীপের হারামিয়ায়। জানা গেছে ঢাকায় দায়ের করা মামলাটিতে এরই মধ্যে আসামির তালিকা থেকে এফিডেভিট করে বাদ দেওয়া হয়েছে কয়েকজনকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চীন পাকিস্তানের সাথে বাংলাদেশ নতুন কোনো জোটে যুক্ত হচ্ছে না। মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, 3 দেশের একসাথে কাজের আলোচনা তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছিল আগে থেকেই। ভিন্ন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। কদিন আগেই পাকিস্তান চীন বাংলাদেশের নতুন ত্রিপক্ষীয় জোটের কথা প্রকাশ করে দেশ দুটির পক্ষ থেকে। সে সময় বাংলাদেশের পক্ষ থেকে জোট হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা ছিল না, তাই বিষয়টি ঘিরে নানা জল্পনা কল্পনা শুরু। আর সেসব প্রশ্নের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ছুটি কাটিয়ে এসে। বললেন, চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নতুন কোনো জোটে যুক্ত হচ্ছে না। আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 মানুষ বসে আলাপ আলোচনা করছিল, এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনারা যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন পাকিস্তান একসাথে কাজ করবে নানা ইস্যুতে, তবে এটা তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হয়নি। অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরও কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায়, আমি তো কোনো সমস্যা দেখি না, সেটাও আমি করতে রাজি আছি। প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে, এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। উপদেষ্টা জানান, ইরান থেকে 26 বাংলাদেশি পাকিস্তান সীমান্তে আসছে, সেখান থেকে বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে। আজকে দিনের মধ্যে 26 জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আলটিমেটাম দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। অন্যথায় শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এদিকে দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আশ্বাস দেন সংকট সমাধানের। এনবিআরে অসন্তোষের শুরুটা গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে আলাদা 2টি বিভাগ করে অধ্যাদেশ জারির পর থেকেই। কিন্তু এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশ্বাসে প্রত্যাহার করা হয় আন্দোলন। কিন্তু আবারও তৈরি হয় সংকট। অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবিতে সোমবার থেকে আবারও কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সমস্যা সমাধানে কর্মকর্তাদের বৈঠকে ডাকেন অর্থ উপদেষ্টা, তবে এমন কোনো প্রস্তাব পাননি বলে জানান আন্দোলনকারীরা। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর।
সংবাদ সম্মেলনে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দেন তারা। এক দফা দাবি মেনে নেওয়া না হলে শনিবার থেকে নতুন কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। এদিকে দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে এবং আমি বলেছি দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস, এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি যারা ইচ্ছা করে যারা মানবে। আমি এটা আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে সব বলবো। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান উভয়ই। ওইগুলি নিয়ে আলাপ হয় না, আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ময়মনসিংহের তারাকান্দা ফুলপুর সড়ক যেন মৃত্যুকূপ। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চালকদের বেপরোয়া গতির কারণে সড়কে ঝরছে অসংখ্য প্রাণ। পুলিশ বলছে সড়কে 3 চাকার যানের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ। গেল শুক্রবার ময়মনসিংহের ফুলপুর তারাকান্দা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 11 জন, আহত হয় অনেক যাত্রী। এর একদিন পর বাস সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। সপ্তাহ জুড়ে সড়কটিতে দুর্ঘটনার অন্যতম কারণ 3 চাকার যানের দৌরাত্ম্য। এর বেশিরভাগের নেই রেজিস্ট্রেশন, নেই চালকের ড্রাইভিং লাইসেন্স। সিএনজি যেরকম গতি, বড় বাসও এরকম গতি, ট্রাকও এরকম গতি, তারা মনে হয় আকাশ যাচ্ছে। দুটো গাড়ি কে কার আগে যাবে এই প্রতিযোগিতামূলক কাজটা যখনই করে তখনই কিন্তু দুর্ঘটনাটা বেশি হয়। প্রশাসনের দরকার তাদের এটার মধ্যে দৃষ্টি আকর্ষণ করা, অথবা এখানে শক্তিশালী একটা স্পিড ব্রেকার দেওয়া। 28 কিলোমিটার দূরত্বের তারাকান্দা ফুলপুর সড়কে দাপটের সাথে 3 চাকার এসব যান চললেও উদাসীন কর্তৃপক্ষ। দায়সারা বক্তব্য দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন বিআরটিএ কর্মকর্তা। ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারি, তারপরে জরিমানা করতে পারি। এছাড়া তো আর তো কিছু করা সম্ভব নয়। আমরা তো একটা আইন শৃঙ্খলার ভিতরেই আমাকে মেনে চলতে হয়। এই দুর্ঘটনার প্রতিরোধ করার জন্য আমাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান আছে, সেই বিধানটি প্রয়োগ করতে হবে। পুলিশ বলছে যাত্রীদের সচেতনতার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা। এখানে পুলিশের যে ডেপ্লয়মেন্ট বা পুলিশের যে সক্ষমতা এর বাইরেও অনেক বেশি যানবাহন এবং লোকজন যাতায়াত করে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি যে সমস্ত সরকারি সংস্থা আছে তাদেরকেও দায়িত্বের সাথে কাজ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে জনমানুষকেও তাদের নিজের নিরাপত্তাটা বিবেচনায় নিয়ে আসতে হবে। তথ্য বলছে গেল 6 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 138 জন, আর চলতি মাসেই মারা গেছেন 40 জন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। শরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই শুরু হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে বিক্ষোভ। শহর জুড়ে বিরাজ করছে অস্থিরতা। সংঘর্ষ, সড়ক অবরোধ ও মশাল মিছিলে নাজেহাল সাধারণ মানুষ। গেল 3 জুন শরীয়তপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই দলের ভেতরে দেখা দেয় মতবিরোধ। পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, এমনকি রাতে মশাল মিছিল করছেন। অন্যদিকে যারা নতুন কমিটিতে জায়গা পেয়েছেন তারাও আনন্দ মিছিল করছেন। রাজপথে একের পর এক কর্মসূচি দিন দিন রূপ নিচ্ছে সংঘর্ষে। যাদেরকে যোগ্য মনে করছেন সেন্ট্রাল ছাত্রদল, তাদেরকে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি দিয়েছেন। আমরা এই কমিটি মানি না। যতদিন পর্যন্ত এই কমিটি স্থগিত না করা হবে ততদিন আমরা এই রাজপথে থাকব। এদিকে 2 গ্রুপের টানা কর্মসূচিতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শহরবাসী। আমাদের অনেক অসুবিধা হইতেছে, অনেক জাতির অসুবিধা হইতেছে। গরমের মধ্যে বাচ্চা অসুস্থ, হসপিটালে গেছিলাম, বাসায় যাইতে পারতেছি না। আমরা ব্যবসার অবশ্যই উদ্বিগ্ন, যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেহেতু গ্লাস ইট পড়ছে আইসা, হ্যাঁ অবশ্যই আমরা উদ্বিগ্ন। এরই মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমিন মুন্সিকে পিটিয়ে গুরুতর আহত করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। আর বিএনপি নেতাকর্মীরা জানান ছাত্রদল এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। ছাত্রদলের একাধিক ক্যান্ডিডেট থাকে এক একটা
পদের জন্য। এই জন্য সবাই প্রত্যাশিত পদ পায় না, কেউ মনমালিন্য হতে পারে, আবার একটা কুচক্র মহল কাজ করতেছে। অবশ্যই সেরকম আছে, হয়তো বা কতিপয় ছাত্র নেতা এখানে মানতেছে না বা কতিপয় ব্যক্তির নেতৃত্বে কারণে আজকে আমাদের এই রাগ ক্ষোভে প্রকাশ পেয়েছে। আগে যে সব কমিটি হইতো, আমরা মূল দল হিসেবে আমাদের একটা মতামত চাইতো, আমরা একটা মতামত দিতাম যে এরা হইলে রাজনীতিটা ভালো হবে। এখন আর তারা মতামত দেয় না, তাদের ইচ্ছা মতোই তারা করে। প্রশাসন আর রাজনৈতিক হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।